কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। মনে আছে স্কুলে থাকতে একটা রচনা আমরা সবাই লিখতাম, এম ইন লাইফ, বড় হয়ে কে কি হতে চায়। আমাদের মধ্যে বেশিরভাগই লিখতাম কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার কিংবা কেউ শিক্ষক হতে চায়। অথচ লেখাপড়া করছি বা করতে হচ্ছে একেবারে ভিন্ন কোনো বিষয় না। কি নিয়ে পড়ছি, কেন পড়ছি, পড়াশোনার পাঠ চুকিয়ে কে কি হতে চায়, এই নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের আজকের শো এম ইন লাইফ। আজকে আমরা এসেছি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যাকে সংক্ষেপে সিএসই বলা হয়। তাহলে চলো দেখে আসি ব্র্যাক ইউনিভার্সিটির বন্ধুরা তাদের এম ইন লাইফ নিয়ে কি ভাবছে। সাথে আছি আমি ঈশা, আমি নিলয়। চলো দেখে আসি। আচ্ছা ভাই, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনাদের এম ইন লাইফ কি? আমার এইম ইন লাইফ বেসিক্যালি ফুড বিজনেস স্টার্ট করার, যেখানে আমি রেস্টুরেন্ট বিজনেস স্টার্ট করব। আমি এমন একটা লাইফে এমন একটা পজিশনে যেতে চাই যেখানে আমি দেশের মানুষের জন্য এবং আমার ফ্যামিলি, আমার আশেপাশে যারা আছে সবার জন্য কিছু যাতে করতে পারি। আসো আমরা ওদিকে দেখি। আপনার এম ইন লাইফ? সিএসসি নিয়ে পড়তেছি, সো প্রোগ্রামার, গুড প্রোগ্রামার। আমার এইম ইন লাইফ বিজনেসম্যান হওয়া। টু বি আ মিলেনিয়ার অবভিয়াসলি। গ্রাজুয়েশন শেষ করার পর বাইরে অ্যাপ্লাই করা প্লাস ভালো একটা জবের জন্য। গুগলে যদি জব পাই, ওটা হচ্ছে আমার এম ইন লাইফ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কি তোমাদের সাথে একটু কথা বলতে পারি? তো আমরা জানতে চাচ্ছিলাম যে তোমরা যে সিএসসি-তে পড়ছো, এটার কারণটা কি? তো আমি কি তোমাকে দিয়ে শুরু করতে পারি যে কেন তুমি সিএসসি বেছে নিলে? ছোটোবেলা থেকে আমি বড় ভাইয়ের সাথে ভিডিও গেম খেলছি, এই করছি। এখন নিজেরও ইন্টারেস্ট থাকে যে কেমনে করে ভিডিও গেমগুলো বানাচ্ছে বা কেমনে করে কাজগুলো হচ্ছে। এটার মধ্যে আই গেস এখন আগে বুঝি নাই, বাট এখন সিএসসি পড়ছি, প্রায় ফাইনাল ইয়ারে চলে আসতেছি, এখন বুঝতেছি যে জিনিসটা অনেক মানে ইন্টারেস্টিং অনেক, প্লাস ম্যাথমেটিক্যাল জিনিস ওর ইমপ্লিমেন্টেশন, এইটা সিএসসিতে আমি ভালোভাবে বোঝা যাচ্ছে, যেটা নর্মাল ম্যাথ করলে বোঝা যায় না। চেয়েছিলাম মেডিকেলে পড়বো, সামহাও এটা হয় নাই। দেন আই থট ওকে, আই লাভ ম্যাথ, লেটস গো ফর সামথিং ইঞ্জিনিয়ারিং। দেন আই চুজ কম্পিউটার সায়েন্স। আচ্ছা, তো আমরা অন্য কারো কাছ থেকেও শুনবো যে কেন সিএসসি তে এসেছে। ভাইয়া তুমি? এইচএসসির পর থেকে ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ার হবো, রাইট? মানে স্পেসিফিকলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ওরকম ঝোঁক ছিল না। বাট আলটিমেটলি যেটা দেখছি যে মানে কলেজে হচ্ছে টুকটাক কোডিং করতাম ভিজুয়াল বেসিকে, সো ওইখান থেকে ইন্টারেস্ট পাইছি যে দিস সিমস রিয়েলি ইন্টারেস্টিং, আমার এটা পড়া উচিত। তো আপু একটু তুমি বলো যে তুমি কেন সিএসসি পড়েছো? আমার ভাই যখন বুয়েটে পড়ে তখন থেকে আমি খুব ইন্সপায়ার্ড হই ওর কাছ থেকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। আর আরেকটা কারণ ছিল আমি ছোটোবেলা থেকে খুব ফাঁকি পাচ্ছিলাম, কিন্তু ম্যাথ এমন একটা জিনিস ছিল, ম্যাথ অ্যান্ড সায়েন্স, যেই সাবজেক্ট আমাকে সবসময় অনেক উৎসাহী করতো, কিউরিসিটি জাগাতো। সো এই কারণে আমি অন্য কোনো সাবজেক্টে খুব একটা পারদর্শী ছিলাম না। সো আমার কাছে অনলি অপশন ছিল যে ম্যাথমেটিক্যাল বা সায়েন্সের দিকে ঝোঁক। সো আমি এর জন্য কম্পিউটার সায়েন্সকে মেইনলি চুজ করে নিয়েছি। আসলে যে রিজনটা ছিল, মেইনলি প্রবলেম সলভিং। সো যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে খুব ভালো লাগতো প্রথম থেকে। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল না কখনো, বাট সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল। আসলে আমাদের একটা টিম আছে, টিম বাইনারি, আমরা ওটাতে ডেভেলপমেন্ট করি। ওই ডেভেলপমেন্ট যতক্ষণ না হায়ার স্টাডিজে যাচ্ছে ততদিন ডেভেলপমেন্ট করে যেতে চাই। তোমরা অ্যাকচুয়ালি লেখাপড়া শেষ করে তোমাদের প্ল্যানটা কি? টেকনোলজিক্যাল ফিল্ডে হচ্ছে গিয়ে এমন কিছু অবদান রাখতে চাই যেটা মানুষ জানবে, আমার নামে জানবে যে আমি এইটা রিসার্চ করে বের করেছি। সো কোনো কিছু রিসার্চ করতে চাই। ইয়েস, আই ওয়ান্ট টু বি ফেমাস। আমি চাই যে গুগল আমার নামে লোগো চেঞ্জ করুক। উই আর অ্যাকচুয়ালি ডেভেলপিং ওয়েবসাইটস, মোবাইল অ্যাপ্লিকেশনস অ্যান্ড গেম ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছি। সো ওইটা আই হোপ একটা ভালো স্টেটে যেতে পারবে। মানে প্যারালালি যদি দুটো চালানো যায় ফাইন, না গেলে দেখা যায় কী করা যায়। মানে আই এম নট শিওর এখনও যে অনার্সের পর এক্স্যাক্টলি আমি কী করবো, বাট দেয়ার আর অপশনস। এই তো সিএসসি পড়ছি, পড়ার সময় আসলে আমরা তো বই পড়ি, এছাড়াও তো প্র্যাকটিক্যাল করি। তো এই কাজগুলো করতে গিয়ে তোমরা কি কি প্রবলেম ফেস করো? আমরা যখন স্কুল লাইফে পড়েছি, কলেজ লাইফে পড়েছি, আমাদের এত প্রোগ্রামিং সম্পর্কে নলেজটা এত ক্লিয়ার থাকে না। সো যখন আমরা কম্পিউটার সায়েন্সে নতুন করে এনরোলড হই, তখন দেখা যায় আমাদের এই নতুন জগৎটা অনেক কিছু অপরিচিত লাগে। আমাদের শুরু থেকেই মানে যদি সাথে মানে অন্য বিষয়গুলো সম্বন্ধে মানে সিএসসির অন্য গ্রাফিক্সের বা নেটওয়ার্কিংয়ের অন্য জিনিসগুলোতে মানে সাধারণ ধারণা দেওয়া হতো, তাহলে হয়তো মানে যখন আমি ফ্রাস্ট্রেটেড হব না, অ্যাটলিস্ট আমি জানবো যে আমার সামনে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে হয়তো আমি মানে শাইন করতে পারি ফিউচারে। অনেক সময় যেটা দেখা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ে যেটা অ্যাডমিট হচ্ছে প্যারেন্টসের ইচ্ছে অ্যাডমিট হচ্ছে, তো অনেকের হয়তো ইচ্ছাটা থাকে না সেই কারণে। তো
তো আমি নাম্বার ওয়ান রিজন মনে করব যে এইটা যে স্টুডেন্টের ইচ্ছা নেই কিন্তু প্যারেন্টসের বা ফ্যামিলি প্রেশারের কারণে বা পিয়ার প্রেশারের কারণে সে ইঞ্জিনিয়ারিং চুজ করছে। আমার কাছে সেকেন্ড যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন যদি আমরা মানে ওয়ার্ল্ডের ডেভেলপড কান্ট্রির দিকে তাকাই, যেমন ওরা হচ্ছে ছোটোবেলা থেকে ওরা কোডিং বা কম্পিউটারের সাথে অনেকটাই হচ্ছে যে ইন্ট্রোডিউসড। ধন্যবাদ সবাইকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং অনেক বিষয় নিয়ে আসার জন্য, যেগুলো সম্পর্কে আসলে আমাদের অনেক নতুন নতুন ধারণা। এখন আমরা তোমাদের টিচারের কাছে যাই যে তোমাদের যে প্রবলেমগুলো তোমরা বললে আমরা ওনাদের কাছ থেকে দেখি কোনো সলিউশন পাই কিনা। থ্যাংক ইউ সবাইকে। হ্যালো স্যার। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। বুঝতে পারি স্যার? প্লিজ। স্যার আমরা এসেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে কথা বলতে। তো স্যার এই প্রবলেমগুলো আমরা যেগুলো পেয়েছি ওদের সাথে কথা বলে ওগুলোর সলিউশনের জন্য আপনার কাছে স্যার একটু এসেছি। প্রত্যেক বছর তো ডিপার্টমেন্টে একটা পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়, বাট পরবর্তীতে স্টুডেন্টরা হয়তো এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে চলে যায়। তো এই হারটা কীরকম এবং কেন? এই যে মডার্ন পড়াশোনার সিস্টেমটা, এটাকে বলে প্রোগ্রেসিভ সিস্টেম। হ্যাঁ, এই প্রোগ্রেসিভ কারিকুলামে আমরা যেরকম জেনারেল এডুকেশন কোর্সে সবাইকে করতে হয় 40টা 42টা। সো প্রথমে এসে তারা এটা করে এবং তারা যখন সাবজেক্ট কোর্সটা যেটা তার মেইন সাবজেক্ট সেটা নেয়, নেওয়ার পর অনেকে বোঝে যে এটা আমার জন্য না, ওর সেটা তার ভাল লাগে না। সো সিএসসি থেকেও যেরকম চলে যাচ্ছে, আবার বিবিএ থেকেও সিএসসি আসছে, বিবিএ থেকেও আর্কিটেকচারে যাচ্ছে, আবার আর্কিটেকচার থেকে অন্য ডিপার্টমেন্ট আছে, ফিজিক্স থেকে অন্য জায়গায় যাচ্ছে। স্যার আমি যেটা জানতে চাচ্ছিলাম স্যার, আমাদের যেসব স্টুডেন্ট ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে স্যার, গ্র্যাজুয়েশন করার পরে তারা কীরকম জব পাচ্ছে বা তারা কি আদৌ জব পাচ্ছে কিনা, পেলেও বা কোথায় কোথায় জব করছে? আমাদের স্টুডেন্টরা তো আমরা উই মেনটেন আ কমপ্লিট ডাটাবেস, কে কোথায় কাজ করছে। সো অন অ্যান অ্যাভারেজ যারা 2.5-এর উপরে সিজিপিএ থেকে দে আর বিং প্লেসড ইন ভেরি ওয়েল রেপুটেড অর্গানাইজেশনস। আমাদের থেকে গ্রামীণ ইজ আওয়ার রেগুলার রিক্রুটার ফ্রম আস, অল দ্যাট আদার টেলকোজ আর দেয়ার, ব্যাংকস আর দেয়ার, বিকজ কম্পিউটার সায়েন্স ইজ সাচ এ সাবজেক্ট নাও যেটা এখন প্রত্যেকটা একটা ছোট অফিসেও দরকার হয়। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে যখন স্টুডেন্টরা সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, তো তারা তো পড়াশোনা করা অবস্থায় অনেকে জব করছে, তো তারা আসলে কি ধরনের কাজ করছে? মোস্টলি এরা বিপিও মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানিগুলিতে কাজ করছে এবং আমাদের সঙ্গে বাংলাদেশের মেজর বিপিওসগুলির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো দে কাম অ্যান্ড রিক্রুট দেম এবং অনেক সময় অনেকে পার্ট টাইম আমাদের সঙ্গেও কাজ করে। প্লাস এটার বাইরেও আমরা কিন্তু বাইরে বড় বড় মেজর কম্পিটিশন, যেরকম আমরা নাসা সিএসসি ডিপার্টমেন্ট থেকে আমরা 2বার গিয়েছি। এবং এবার আমাদের যে মঙ্গলতরি উইচ ইজ আ মার্স রোভার ডিজাইনিংও আমাদের পাস হয়ে গেছে এবং উই আর দ্য ওনলি ইউনিভার্সিটি ফ্রম এশিয়া দ্যাট ইজ কোয়ালিফাইড ফর দি কম্পিটিশন। যাদের সিজিপিএ ভালো তারা অবশ্যই ভালো জায়গাতে জব পাচ্ছে। স্যার যাদের সিজিপিএ এখন কম থাকে, ডিপার্টমেন্ট কি সাহায্য করে তাদের জব প্লেসমেন্টের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে ভালো করার জন্য? ডিপার্টমেন্টের কাজ হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে কাজ করা, উইচ ইজ দি অফিস অফ ক্যারিয়ার সার্ভিস অ্যান্ড অ্যালুমনি অ্যাফেয়ার্স টু প্লেস দেম। আমাদের কিন্তু পুরো ব্র্যাক ইউনিভার্সিটিতে দের সামথিং কল ফার্স্ট ফিয়াট একটা প্রোগ্রাম আছে, ফার্স্ট ইয়ার অ্যাডভাইজিং টিম, যারা টিচাররাই কিন্তু ওটা কাজ করে যাতে উইক স্টুডেন্টদেরকে তারা পুল আপ করতে পারে। প্লাস আমাদের তো রেগুলার টিউটোরিয়াল ক্লাসেস হয়, মানে দোজ স্টুডেন্টস দ্যার উইক দ্যার ইজ আওয়ার কনসাল্টিং আওয়ার ফ্রম দ্য টিচার্স, উইচ ইজ আমাদের ইউনিভার্সিটি খুব ভালোভাবে রিগোরাসলি প্র্যাকটিস করা হয় যাতে আমরা স্টুডেন্টগুলিকে নিয়ে আসতে পারি। অ্যান্ড সিএসসি ইজ ওয়ান অফ আওয়ার departments which is showing the improvement for, of having no students less than a CGP of 2.5. ওরা স্টুডেন্ট থাকা অবস্থায় বা গ্র্যাজুয়েশনের পরে যে ফরেন এক্সচেঞ্জ প্রোগ্রাম যেগুলো থাকে বা স্কলারশিপ প্রোগ্রাম, সো এগুলোর ক্ষেত্রে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে কি পরিমাণ? Again, for scholarships you know that BRAC is a world brand. সো ব্র্যাক ইউনিভার্সিটি ওই অ্যাডভান্টেজটা পায় এবং স্কলারশিপের ক্ষেত্রে অফকোর্স আমাদের স্টুডেন্ট অনেক বেশি আমি বলবো একটা অ্যাডভান্টেজ থাকে কম্পেয়ার টু আদার ইউনিভার্সিটিস ফর ব্র্যাকস ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। স্যার একটা লাস্ট কোয়েশ্চেন থাকবে যে যারা সিইসিতে এখনও ভর্তি হয়নি, তারা ভর্তি হতে চায়, ওদের জন্য আপনার স্যার কী টিপস থাকবে যে ওরা কী করলে জিনিস ওদের ফিউচারটা ভালো হবে? এগেন বাংলাদেশে শুধু সিএসসি না, যে কোনো সাবজেক্টে ভর্তি হতে চায় আমাদের স্টুডেন্টরা এনাফ ইনফরমেশন নিয়ে আসে না, আদার তারা ফ্রেন্ডদের অ্যাডভাইস ফলো করে ওর তার বাপ মা চায় সেটা পড়ুক, সেটা এসে পরীক্ষা দেয়। সো এই অবস্থা থেকে বেরোনোর জন্য যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে গিয়ে নিজেদের যে কোর্সটা আমি পড়তে যাচ্ছি সেটা সম্বন্ধে ওয়েবসাইটে যাও, দেখো, চেক করো যে এটা আসলে am I suitable for this course or not, এটা কি do I enjoy these subjects, এটা দেখে তারপর আসা উচিত। আরেকটা জিনিস যারা কম্পিউটার সায়েন্স পড়বে, বিকজ there is a lot of software aspect which is mathematics they have to be good. ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। স্টুডেন্টদের সাথে তো কথা হলো ওদের সমস্যা নিয়ে, হ্যাঁ, আর শিক্ষকের সাথেও কথা হলো যে এগুলো সলভ কিভাবে করা যেতে পারে। তো আমার মনে হয় এখন একটা সাকসেসফুল কোম্পানির কাছে যাওয়া দরকার, ওরা কিভাবে কাজ করছে এটা জানার জন্য। হ্যাঁ, ঠিক বলেছো। বন্ধুরা চলো ঘুরে আসি কোনো একটা সাকসেসফুল অর্গানাইজেশন যারা সিএসসি নিয়ে কাজ করছে, জেনে আসি
সিএসসি গ্র্যাজুয়েটদের জন্য ওরা কি অফার করছে এবং ওদের সাকসেস স্টোরিগুলো। আমরা আছি নিউজ ক্রেডে। যারা সিএসসিতে পড়াশোনা করছে তাদের জন্য নিউজ ক্রেড হচ্ছে একটা ড্রিম জব। আর আজ আমরা জানবো নিউজ ক্রেড কীভাবে সাফল্যের দিকে এগোলো। আমরা 3 জন প্রতিনিধির সাথে কথা বলছি, আমরা তাদের নিউজ ক্রেডের যে যাত্রা তার সম্বন্ধে জানবো। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনারা? আজকে আমরা নিউজ ক্রেড এসেছি, মানে এত সুন্দর একটা অফিস, মানে আমরা সবাই অনেক খুশি লাগছে আর কি। থ্যাংক ইউ, আপনাদেরকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। জি জি ভাই, আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের পরিচয়গুলো, যে আপনারা কিভাবে আছেন। আমি ইমরান, আমি হেড অফ ইঞ্জিনিয়ারিং হিসেবে আছি এখানে। আমি রুবায়েত ইসলাম, আই এম ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এখানে। আমি জিতু, আমিও একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এখানে। নিউজ ক্রেড মানে অফিসটা অ্যাকচুয়ালি কি করছে এবং মানে কেন অ্যাকচুয়ালি সবাই এখানে আসতে চায়? নিউজ ক্রেডের বর্তমান কাজ হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এটা এক ধরনের ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেখানে আপনি আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন, বাট কোনো অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে না। এটা আপনি করবেন জেনুইন কন্টেন্ট দিয়ে। কন্টেন্ট বলতে এটা আপনার একটা আর্টিকেল বা একটা নিউজ আর্টিকেল হতে পারে, একটা ব্লগ পোস্ট হতে পারে, একটা সুন্দর ছবি হতে পারে, বা একটা ভিডিও হতে পারে। নিউজ ক্রেড আমরা একটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করি, যারা এই সমস্ত ব্র্যান্ডের এই কন্টেন্ট মার্কেটিং জাতীয় যত অ্যাক্টিভিটি আছে সেগুলোকে সহজ এবং সহজে কাজ করার জন্য উপায় বলে দেয়। তো যখন পড়াশোনা কমপ্লিট করলেন, তারপর আসলে কিভাবে আপনারা এখানে এসেছেন বা কিভাবে জানতে পেরেছেন যে নিউজ ক্রেড এই ব্যাপারটা নিয়ে কাজ করে? আমি নিউজ ক্রেডে ব্যক্তিগতভাবে আছি প্রায় 6 বছর। তখন নিউজ ক্রেড খুব ছোট একটা কোম্পানি ছিল। মানে আপনারা হয়তো অনেক সময় পড়েছেন যে গুগল বা অন্য জায়গায় গ্যারেজ কোম্পানি থেকে কোম্পানি স্টার্ট করে। সো লিটারেলি নিউজ ক্রেডের যাত্রা সেভাবে শুরু হয়েছিল। সেখান থেকে নিউজ ক্রেড আজকে নিউ ইয়র্কে এবং লন্ডনে এবং ঢাকায় 3টা অফিস মিলে প্রায় আপনার 200+ পিপল আপনার টোটাল এমপ্লয়েড বাই নিউজ ক্রেড। ভাই, এখন সিএসসির যারা আছে ওরা নিউজ ক্রেডে জয়েন করতে গেলে ওদের আপনারা কি টিপস দিবেন, যে তারা কি করলে এরকম একটা সুন্দর অফিসে জব করতে পারবে? আসলে একটু অন্যভাবে বলতে পারি, সেটা হলো যে আমাদের এখানে যারা আছে, আমি যদি বলি যে এদের সবার মধ্যে কমন ট্রেডটা কি, আমরা সবাই খুবই প্যাশনেট কাজের ব্যাপারে, এবং এইটা মনে হয় আমরা সবার মধ্যেই খুঁজি। সো আমরা আসলে যখনই কাজ করি একটা ব্যাপারে, তখনই আমরা চাই যে এই কাজটা ভালোভাবে করতে। সো আমরা বেসিকটা খুব ভালো, মানে খুব গভীরভাবে দেখার চেষ্টা করি। আমরা ইউনিভার্সিটিতে পড়ে যখন আসলে চাকরিতে যাই, আমাদের কিছু জিনিস থাকে যেগুলো ধরেন মানে আমরা সামনের দিকে এগোতে পাই না বা অনেক কিছু জানি না, তো সেগুলোর জন্য আসলে ওয়ার্কশপ ট্রেনিংটাই করানো হয়। তো এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? নিউজ ক্রেডের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করি। যেমন ধরেন আমরা গত 2015 সালের দিকে আমরা স্ক্রামের ট্রেনিং আয়োজন করেছিলাম, একজন ইয়াহুর এক্স ভিপি অফ প্রোডাক্টকে দিয়ে আমরা এটা আয়োজন করেছিলাম। এবং আমরা সামনে আরও এরকম বিভিন্ন মানে ডেভেলপার মিট আপস, তারপর কনফারেন্স, সেমিনার, এই টাইপের আমরা স্পন্সর করে থাকি, নিজেরা আয়োজন করে থাকি। আমরা সবাই বিভিন্ন রকম ওপেন সোর্স প্রজেক্টের সাথে সামহাও জড়িত। সো যে ওয়ার্কশপ বা যে ট্রেনিংয়ের কথা আপনি বলছেন, সবচেয়ে বড় ট্রেনিং হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন সোর্স কমিউনিটি। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে অনেকে ব্লগিং করে, বাট অনেকেই আছে যারা হার্ডকোর পৃথিবীতে ব্লগিং করে, তাদের নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, সেখান থেকেও শেখার অনেক কিছু আছে। জিনিসটা হলো যে আমাদের স্বশিক্ষিত হওয়ার যে ট্রেনিংটা, এটা দরকার, মানে হাউ টু লার্ন আওয়ার সেলফ। এর চেয়ে বড় ট্রেনিং আর কিছু নাই। আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম, এখন আমাদের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কম্পিউটার ক্লাব আছে, ফায়ারফক্স আছে, মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার আছে। তো এই কমিউনিটিগুলোতে কিন্তু সবাই মিলে একসাথে শিখছে। তো এই জিনিসটা আপনারা কিরকম সাপোর্ট করেন? গ্রুপের যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোকে এমন একটা পর্যায়ে নিতে হবে যেখানে আপনার সপ্তাহে 2-3 দিন পর্যায়ে আপনার জ্ঞানের মানে আদান প্রদান হচ্ছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যারা এখন সিএসসিতে পড়াশোনা করছে
তাদের আসলে অপরচুনিটিসটা কীরকম, যে সামনে এরা কি কি সেক্টরে আসলে কন্ট্রিবিউট করতে পারবে বা কাজ করতে পারবে? আপনার যদি একটা সৃষ্টি করতে পারেন আপনি কোনো কিছু যেটা খুবই ভ্যালুয়েবল, যেমন নিউজক্রেড একটা উদাহরণ, এরকম যদি আমরা আরও উদাহরণ রেপ্লিকেট করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের চেহারা অন্যভাবে বদলে দেওয়া সম্ভব। আমাদের দেশের উদ্যোক্তারা হয় কি মানে প্রথম দিকে শুরু করে হয়তোবা অনেক বেশি ডিমোরালাইজড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা কি কোনো উদাহরণ দিয়ে বলতে পারবেন যে অ্যাকচুয়ালি যদি একটা জিনিসের পিছিয়ে লেগে থাকা হয় তাহলে যে অ্যাকচুয়ালি নিউজক্রেডের মতো এত বড় একটা জায়গায় আসা সম্ভব? আমি তার প্রমাণ। আমি আমার কোম্পানি বন্ধ করার পরে জাস্ট আমি ফ্রিল্যান্সিং করবো চিন্তা করছি, তো আমারই একজন কো ফাউন্ডার আমাকে হঠাৎ করে বললো আচ্ছা নিউজক্রেড এরকম একটা পোস্ট খুঁজতেছে, আমি 80% শিওর আমার এখানে জব হবে না, সো লেটস জাস্ট অ্যাপ্লাই ফর ফান। ঠিক আছে, তো ওখান থেকে ইন্টারভিউ দিতে আসে এবং ওই ইন্টারভিউ থেকে এখন আপনি আমাকে এখানে বসা দেখছেন, এবং ইটস বিকজ আই ফেইলড অ্যাট মাই স্টার্ট আপ অ্যান্ড আই ইনভেস্টেড 4 years in it. So failing is also important. Of course, among one of the key criteria is why I was selected because I have an experience of a startup. নিউজক্রেড আসলে কি শুধু বাংলাদেশেই অপারেট করছে নাকি বাংলাদেশের বাইরেও কাজ করছে? আসলে নিউজক্রেডের আসলে ক্লায়েন্টের লিস্ট যদি বলি, একজন হতে পারে মাইক্রোসফট আমাদের ক্লায়েন্ট ইন সেন্স, এইচপি আমাদের ক্লায়েন্ট, সো আমাদের অনেক ক্লায়েন্ট আছে, লাইক পেপসির যে ওয়েবসাইটটা দেখছেন এটার কন্টেন্টগুলো নিউজক্রেড থেকে আসছে, কোকাকোলা ইউকেতে আমাদের এখানে আসছে। এখানে বসেও আমরা অনেক মানে গ্লোবালি অনেক ইম্প্যাক্ট ফেলতেছি। আমরা যখন সিএসসিতে পড়ি আমরা কিন্তু বেশিরভাগ সময় কি সব সময় আসলে দেখি যে আমরা বাইরের কোনো রাইটারের বই পড়ছি, তাহলে আসলে আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে বা আমরা কোনো বই আসলে দেখতে পাই না বা তেমন কোনো পাবলিকেশন হয় না। তো এ ব্যাপারে কি আপনারা কিছু বলতে চান? আপনি খুব ভালো জায়গায় এসেছেন, কারণ আমরা একজন লেখকের পাশে এখানে বসে আছি। আমি বই লিখেছি সেটা অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের টেক্সট বই নয়, বাট ইটস এ টেকনিক্যাল বুক। এটা ইংল্যান্ড থেকে পাবলিশ হয় এবং দিস ওয়াজ কল্ড পিএইচপি অ্যান্ড মঙ্গোডিবি ওয়েব ডেভেলপমেন্ট। বেসিকলি যারা কিছু প্রোগ্রামিং পারে তারা এই বই দেখে নিজে নিজে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে অন টপ অফ মঙ্গোডিবি ইউজিং অ্যাজ আ ডেটাবেস। সো আপনাদের সাথে কথা বলে অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারলাম, মানে আমার অনেক কিছু অ্যাকচুয়ালি ক্লিয়ার ছিল না ধারণাগুলো। আই গেস আমাদের সাথে যারা দেখছে ওদেরও অ্যাকচুয়ালি পুরো ধারণাটা ক্লিয়ার হলো। বন্ধুরা, আর এরই সাথে শেষ করছি এমি লাইফে আজকের পর্ব। আজকে আমরা কথা বলেছি সিএসসি নিয়ে, আর আগামী পর্বে হয়তো দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে। তুমি তো একটা জিনিস বলতেই ভুলে গেলে। বন্ধুরা, রেখে যাচ্ছি তোমাদের জন্য একটি কুইজ। আজকের কুইজ হচ্ছে সিএসসি প্রোগ্রামিংয়ের যে সি ল্যাঙ্গুয়েজের প্রবক্তাকে। টাইপ করো তোমার মোবাইল স্ক্রিনে AIM স্পেস ABCD যেটি সঠিক উত্তর, এবং পাঠিয়ে দাও 7171 নম্বরে। অথবা ফেসবুকের মাধ্যমে উত্তর পাঠাতে পারো। উত্তর পাঠানোর নিয়ম: সঠিক উত্তর, তোমার নাম, ফোন নম্বর, তোমার ঠিকানা লিখে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দাও। আর সঠিক উত্তরদাতা পাবে এলিট মোবাইলের সৌজন্যে JX1 মডেলের একটি আকর্ষণীয় হ্যান্ডসেট। আর তোমরা চাইলে আমরা আসতে পারি তোমাদের ক্যাম্পাসে। এর জন্য ফেসবুকে ইভেন্ট পেজ খুলে ইনভাইট করো আমাদের, চলে আসবো তোমাদের ক্যাম্পাসে। তাহলে এই ছিল আজকে আমাদের পর্ব, দেখা হবে আগামী পর্বে।